তাহলে আজকে যেটা ডিসকাস করব বায়োঅর্গানিক কেমিস্ট্রি, এটা ক্লাস নাম্বার আমার 6, সোডিয়াম পটাশিয়াম পাম্প সম্বন্ধে আজকে ডিসকাস করব। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বর্তমানের বায়োঅর্গানিক কেমিস্ট্রি 6 সেমিস্টারে আছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প পড়তে গেলে আমাদের কিছু বায়োলজির বায়োলজি একটু পুরাতন জিনিস কিছু রিভাইজ করে নিতে হবে। তাহলে প্রথমে যে সেলটা কীভাবে কম্পোস্ট হয় সেই জায়গাটাও জানতে হবে। যে সেল ইজ ইনক্লোজড বাই মেমব্রেন অ্যাবাউট 70 আর্মস্ট্রং। মানে আমি যেটা বলতে চাইছি যে 70 আর্মস্ট্রং থিক অ্যান্ড ডবল লেয়ার অফ প্রোটিন সেপারেটেড বাই লিপিডস। আমি এখানে একটা ডায়াগ্রাম করার চেষ্টা করেছি, যেখানে দেখানোর চেষ্টা করেছি যেটা প্রোটিনসের 1 নম্বর লেয়ার, এটা প্রোটিনসের 2 নম্বর লেয়ার। এখন সেলটা প্রোটিনস মানে সেল ইজ এনক্লোজড বাই ডবল লেয়ার অফ প্রোটিনস, দুটো লেয়ার করেছি। এটা 1 লেয়ার, এটা 2 লেয়ার, ডবল লেয়ার লিখেছি আমি এখানে। এটা ইনসাইড দ্য সেল, এটা হচ্ছে আউটসাইড দ্য সেল। এবং বলেছি কি ইনসাইড এবং আউটসাইডের মধ্যে যে ডবল লেয়ারটা হয়ে আছে এবং তার মধ্যে মেমব্রেনটা আছে, তার মধ্যে লিপিডটা আছে, লেখা পরিষ্কার লেখা আছে সেল এনক্লোজড বাই মেমব্রেন অ্যাবাউট 70 আর্মস্ট্রং থিক। এইটা মানে এই যে রেডিয়াসটা বা থিকনেসটা কত, 70 আর্মস্ট্রং। ওকে, এটা ডবল লেয়ার অফ প্রোটিনস সেপারেটেড বাই লিপিড। যে ইনসাইড এবং আউটসাইড দুটো লেয়ারের মধ্যে সেপারেশনটা কে রেখেছে, সেটা লিপিড করে রেখেছে। এটা খুব সিম্পল জায়গা, যেটা আমি এটাকে ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করেছি যাতে বুঝতে খুব সুবিধা হয়। এবার সোডিয়াম পটাশিয়াম পাম্প করতে গেলে বায়োকেমিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট টার্ম সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে ডিফিউশন। এবার ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশন জিনিসটা হচ্ছে মুভমেন্ট অফ আয়নস। সবসময় আয়নসের মুভমেন্টটা হবে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন রিজনের দিকে আয়নসের মুভমেন্ট হবে, সেটাকে আমরা বলে থাকি ডিফিউশন। এবার এই ডিফিউশনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যাসিভ ডিফিউশন, একটা হচ্ছে ফেসিলিটেড ডিফিউশন। কেন এই জায়গাটা না জানলে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কিন্তু আমরা করতে পারবো না। এবার প্যাসিভ ডিফিউশন মানে কি? যখন লিপিড সলিউবল সাবস্টেন্স কোনো ট্রান্সফার হবে থ্রু সেল মেমব্রেন উইথাউট এনি কেরিয়ার, যখন কোনো কেরিয়ার লাগছে না, লিপিড সলিউবল সাবস্টেন্স কোনো সেল মেমব্রেনের মধ্যে ট্রান্সফার হবে, তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ ডিফিউশন। অ্যান্ড হোয়াট ইজ ফেসিলিটেড ডিফিউশন? যেখানে ওয়াটার সলিউবল মলিকুলস অর আয়ন্স অর সাবস্টেন্স ট্রান্সপোর্টেড হবে থ্রু সেল মেমব্রেন উইথ কেরিয়ার। যেখানে কোনো একটা জিনিস লাগবে, যেখানে কোনো একটা জিনিস লাগছে, সেটাকে আমরা বলছি ফেসিলিটেড ডিফিউশন। তাহলে ফেসিলিটেড ডিফিউশন যেটা কেরিয়ার লাগছে, কিন্তু প্যাসিভ ডিফিউশনের ক্ষেত্রে কোনো কিন্তু কেরিয়ার লাগছে না। এইবার অনেক সময় ফেসিলিটেড ডিফিউশনের জন্য অনেক সময় এনার্জি দরকার লাগে। ফেসিলিটেড ডিফিউশনের জন্য অনেক সময় কি লাগে? এনার্জি ইজ রিকোয়ার্ড। তাহলে আমাদের হিউম্যান বডির মধ্যে আমাদের এনার্জি যোগানটা কে দেয়? অবভিয়াসলি এটিপি দেয়। তাহলে এটিপি কি যখন এডিপি হবে তখন কি হবে? একটা এনার্জি সে যোগান দেবে। তার মানে যখন এনার্জির সাহায্য নিয়ে যখন ফেসিলিটেড ডিফিউশনটা ঘটবে, তখন তাকে আমরা বলি অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম যখন এনার্জি দিয়ে যখন ফেসিলিটেড ডিফিউশনটা হবে। সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে একটা অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম কেন? কেন সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে এনার্জি লাগে, যে এনার্জি যোগানটা দেয় হচ্ছে কে? এটিপি। মানে এটিপি থেকে এডিপি বাই যোগানটা লাগে। এবং যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, ঠিক আছে, এই যে প্রসেসটা হয়ে থাকে সেটা ইজ ড্রাইভেন বাই দা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম। সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইমের মধ্যে লাগে। আমি একটা ডায়াগ্রামের মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে এটা একটা প্রোটিন। দেখো আমি বলেছি যে সেল ইজ এনক্লোজড অফ ডবল লেয়ার অফ প্রোটিনস। তাহলে একটা প্রোটিনসে যেটা দুটো লেয়ার করেছি প্রোটিনসে, এবং এটা করেছি যে আউটসাইড দ্য সেল, এবং এটাকে করেছি ইনসাইড দ্য সেল। এবার দেখো এই জায়গাটা সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে এই জায়গাটায়। তাহলে এখানে কি হয় আগে দেখে নিন, আপনি মেকানিজমে আসছি। সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি হয়? সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি যেটা হয়, সোডিয়াম প্লাস আয়নসটা কি কোথায় মুভ করে? সোডিয়াম আয়নটা মুভ করে কি ইনসাইড দ্য সেল থেকে আউটসাইড দ্য সেলে চলে যায়। দেখতে পেয়েছো সোডিয়ামটা কোথায় চলে যাচ্ছে? ইনসাইড দ্য সেল থেকে চলে যাচ্ছে আউটে, সোডিয়াম প্লাসটা। ঠিক আছে, থ্রু কি সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে। আর পটাশিয়ামটা কি হয়? পটাশিয়ামটা যেটা হয় সেটা আউটসাইড দ্য সেল থেকে কোথায় সেটা আসে? ইনসাইড দ্য সেলে আসে। এবং এবং এর জন্য কি হয় আমি বারবার বলেছি, এটা হচ্ছে অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে অ্যাক্টিভ মেমব্রেন ট্রান্সপোর্ট কখন হয়? যখন ফেসিলিটেড ডিফিউশনের জন্য এনার্জি লাগে।
তাহলে এখানে এনার্জিটা কিভাবে আসে, এটিপির কি এখানে হয়, হাইড্রোলাইসিস হয়, এবং এটিপি হাইড্রোলাইসিসের ফলে কি হয়, এখানে এডিপি উৎপন্ন হয় এবং পিআই ফসফেট যুক্ত হয়, ফসফেট মুক্ত হয় এবং কিছু এনার্জি আমরা পেতে পারি, এবং সেই এনার্জির দ্বারাই কি হয়, সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে কি হয়, সোডিয়ামটা আউটসাইড অফ সেলে যায় আর পটাশিয়ামটা ইনসাইড অফ সেলে যায়। এখন প্রশ্ন যে সোডিয়ামটা কেন আউটসাইড দ্য সেলে যায়, কেন পটাশিয়ামটা ইনসাইড দ্য সেলে আসে? তাহলে মোস্ট অফ দ্য অ্যানিমেল সেলেতে দেখা গেছে যে আউটসাইড দ্য সেলেতে সোডিয়ামের হায়ার কনসেন্ট্রেশন রিকোয়ার্ড করে প্রয়োজন, আর পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা ইনসাইড দ্য সেলে বেশি প্রয়োজন। এখন প্রশ্ন যে সোডিয়ামটা আউটসাইড দ্য সেলে বেশি কেন প্রয়োজন, পটাশিয়ামটা ইনসাইড দ্য সেলে কেন বেশি প্রয়োজন? কেন পটাশিয়ামের যেটা রোল হচ্ছে ইন হিউম্যান বডিতে সেটা হচ্ছে প্রোটিন বায়োসিনথেসিস। পটাশিয়াম প্রোটিন বায়োসিনথেসিসে একটা গ্রেট রোল প্লে করে, এবং হচ্ছে গ্লুকোজ মেটাবলিজম, গ্লুকোজ মেটাবলিজমের ক্ষেত্রেও পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং প্রোটিন বায়োসিনথেসিসের ক্ষেত্রেও পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ রোল আছে। তাই পটাশিয়াম সবসময় কি হবে, ইনসাইড দ্য সেলে ওর কনসেন্ট্রেশনটা বেশি থাকবে মোস্ট অফ দ্য অ্যানিমেল সেলে, ঠিক আছে। আর সোডিয়াম প্লাসের রোলটা কি, সোডিয়ামের প্লাস হচ্ছে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডকে আউটসাইড দ্য সেলে পৌঁছে দেওয়া, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডকে। তাহলে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডকে যদি পৌঁছে দেয় তাহলে প্রসেসটা সাইক্লিক ভাবে করতে থাকবে। তাহলে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডকে কি হবে, পটাশিয়ামটা সিনথেসিস করবে এবং কি হবে, সোডিয়াম সেলে জিনিসটা পাঠিয়ে দেবে আউটসাইড দ্য সেল, ঠিক আছে। এইবারে মেকানিজমে পরে আসছি, তার আগে একটা আমি ডেটা এখানে করেছি যে আউটসাইড দ্য সেলে পটাশিয়াম প্লাসটা আছে 0.15 মোলার এবং সোডিয়াম প্লাসটা আছে 0.01 মোলার। ইনসাইড দ্য সেলে পটাশিয়াম প্লাসটা 0.0004 মোলার এবং সোডিয়াম প্লাসটা 0.15 মোলার। তাহলে এখন কি হচ্ছে দেখো, সোডিয়াম প্লাসটা কি হচ্ছে, দেখো আউটসাইডে সোডিয়াম প্লাসটা কম আছে, কিন্তু মোস্ট অফ দ্য অ্যানিমালস এর রিকোয়ার্ড কি, সোডিয়াম প্লাসটা আউটসাইড দ্য সেলে বেশি প্রয়োজন। তাহলে এখন কি হচ্ছে, সোডিয়াম প্লাসটা ইনসাইড অফ সেল থেকে আউটসাইড চলে আসছে, এবং পটাশিয়াম প্লাসটা কি হচ্ছে দেখো, আউটসাইড থেকে একটা ইনসাইডে আসছে। সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তার মানে এখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঠিক আছে, অ্যাক্রস দ্য সেল মেমব্রেনে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কি করছে, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডেভেলপমেন্ট করছে। এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা অ্যাক্রস দ্য সেল মেমব্রেনে একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল তৈরি করছে, যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালটা কি করছে, নার্ভ সিস্টেমে এবং মাসেলে কি হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে মেনটেন করছে, সোডিয়াম এবং পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা। ওই ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালটা কেন ডেভেলপ করছে, অ্যাক্রস দ্য সেল মেমব্রেনে এই কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য, যেটা সোডিয়াম পটাশিয়াম পাম্পকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের নার্ভ এবং মাসেল সিস্টেমকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। এইবার আমি আসবো যে মেকানিজমটা যে কিভাবে হয় সেই জায়গাটা আমরা আসবো, যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে কিভাবে মেকানিজমটা ঘটে, কিভাবে সোডিয়াম প্লাসটা আউটসাইডে যায়, কিভাবে পটাশিয়াম প্লাসটা ইনসাইডে আসে। তাহলে আমি যেটা বলছিলাম যে একটা সেল মেমব্রেনে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য একটা কি ডেভেলপ হয়, একটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স হয়। সেই ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন হুইচ ইজ এসেন্সিয়াল ফর দ্য ফাংশন অফ নার্ভ অ্যান্ড মাসেল। এ কথা আমি বারবার বলছি। এবার পটাশিয়ামেরটা কেন দরকার, আমি তখনও বলেছি যে পটাশিয়াম ইজ রিকোয়ার্ড ফর গ্লুকোজ মেটাবলিজম অ্যান্ড প্রোটিন বায়োসিনথেসিস, খুব ইম্পর্টেন্ট রোল। সোডিয়ামের রোলটা কি, আমি কি বললাম, সোডিয়াম ট্রান্সপোর্ট করে গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড ইনটু সেল। দ্যাট মিনস সোডিয়াম পটাশিয়ামের যে ওভারঅল রোলটা ইন হিউম্যান বডির মধ্যে সেটা হচ্ছে কি কার্ডিয়াক ফাংশন, ওয়াটার ব্যালেন্স এবং নার্ভ অ্যাক্টিভিটি, টোটাল জিনিসটাকে মেনটেন করে। এইবার একটু মেকানিজমে আসা যাক। আমি বললাম যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা এটা ইজ ড্রাইভেন বাই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম। এখন সোডিয়াম পটাশিয়াম যে এটিপিএস এনজাইম, এটা দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে আলফা সাব ইউনিট, একটা হচ্ছে বিটা সাব ইউনিট। এখন আলফা সাব ইউনিটের সাইজটা ইন লার্জার দ্যান দ্যাট অফ দ্য বিটা সাব ইউনিট। এইবার কি হয়, তখন আমি বলেছিলাম যে সোডিয়াম প্লাসটা সবসময় কি হয়, বলেছি যে সবসময় ইনসাইড থেকে আউটসাইডে যায়, দিস ইজ আউটসাইডে যাচ্ছে। আর পটাশিয়াম প্লাসটা কি হয়, সবসময় কি হয়, আউটসাইড থেকে ইনসাইডে আসে, এবং তার জন্য কি একটা এনার্জি লাগে। সেই এনার্জিটা কে সাপ্লাই করে, অবশ্যই এটিপি সাপ্লাই করে। এইবার এটা ফিগার 1 আমি দেখানোর চেষ্টা করেছি। ফিগার 2 এ দেখিয়েছি, দেখো সেখানে কি হয়েছে, বিটা টানেল দিয়ে, এটা তো বিটা, এটা আলফা, তাহলে বিটা টানেল দিয়ে কে বেরিয়ে যাচ্ছে, সোডিয়ামটা বেরিয়ে যাচ্ছে। তাহলে বিটা টানেল দিয়ে যখন সোডিয়ামটা বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ফসফেটটা
কি হচ্ছে, ফসফেটটা পুরো প্রোটিন চেনের সঙ্গে লিঙ্কেড হয়ে যাচ্ছে থ্রু মেক দিস কনফিগারেশন, মানে কনফিগারেশনটাকে মেনটেন করার জন্য ফসফেটটা কিন্তু এই প্রোটিন চেনের সঙ্গে লিঙ্ক আপ হচ্ছে। তার মানে ব্যাপারটা কিরকম, তার মানে ব্যাপারটা হচ্ছে এটিপি ইজ হাইলাইসিস and generate energy, and with this help of this energy three sodium ions move outside the cell membrane. In this situation, এই সিচুয়েশনে কি হচ্ছে, ফসফেট গ্রুপ অ্যাটাচ টু দ্য প্রোটিন চেন টু মেক দিস কনফিগারেশন। এবং পরের ছবি দেখো, পটাশিয়াম প্লাসটা যখন বিটা টানেল দিয়ে ইনসাইড দ্য সেলে আসছে তখন কি হয়, ফসফেট গ্রুপ কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ফসফেট গ্রুপ কিন্তু থাকছে না। তার মানে এই প্রসেসটা কিন্তু রিপিটেডলি ঘটতে থাকছে, সোডিয়ামটা আউটসাইড দ্য সেল মেমব্রেন, পটাশিয়ামটা ইনসাইড দিকে আসছে। তার মানে ওভারঅল মেকানিজমটা, মানে ওভারঅল রিয়াকশনটা কি হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প সিস্টেমের ক্ষেত্রে, 3 সোডিয়াম প্লাস ইন প্লাস 2 পটাশিয়াম আউট প্লাস এমজি এটিপি 2 মাইনাস, মানে হাইলাইসিস ঘটছে, প্লাস হচ্ছে H2। আলটিমেটলি কি হচ্ছে, 3 সোডিয়াম আউট, 3টে সোডিয়াম আউটে চলে যাচ্ছে, 2টো পটাশিয়াম ইন হচ্ছে, এটিপি কি হচ্ছে, এটিপি হচ্ছে বাইফসফেট তৈরি হচ্ছে এবং H প্লাস তৈরি হচ্ছে। যখন সোডিয়াম প্লাস যাচ্ছে তখন ফসফেটটা প্রোটিনের সঙ্গে লিঙ্কেড হচ্ছে এবং প্রোটিনের সঙ্গে যখন ফসফেটটা লিঙ্কেড হচ্ছে তখন থ্রু মেক দিস কনফিগারেশন সে মেনটেন করার চেষ্টা করছে। আবার পটাশিয়াম যখন বিটা কার্বন দিয়ে প্রবেশ করছে তখন ফসফেট কিন্তু আবার রিমুভ হচ্ছে। এইভাবে প্রসেসটা করতে করতে সোডিয়াম পটাশিয়াম পাম্প সিস্টেমে কিন্তু মেনটেন করছে। এটাই তোমাদেরকে করতে হবে।